রাজনীতিতে এই ব্যক্তিগত কোনো প্রেম নাই। এখনো বাংলাদেশে আওয়ামী লীগের কারো ক্ষমতা নাই যে নিজে ঘোষণা করবে যে আমি বাংলা আওয়ামী লীগের সভাপতি। তাহলে এখনো উনি ক্ষমতার দিকে মারাত্মকভাবে লোভী। স্টুডিওতে উপস্থিত আছেন ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রাজ্জাকী ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বিষয় তো শুনলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আইন করবার সুপারিশ করা হয়েছে এবং এটি নিয়ে আলোচনাও চলছে, সমালোচনাও চলছে। একসময় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়েছিল আইন করে দল নিষিদ্ধ করা তারা সমর্থন করে না। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি দেয়া হয়েছে একটি ইন্ডেমনিটির মাধ্যমে, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আপনি দুইটা বিষয় আনলেন, যে একটা হলো জুলাই যারা অভ্যুত্থান করেছে তাদের দায় মুক্তি, আর একটা হলো শেখ হাসিনার। যদি শেখ হাসিনার প্রসঙ্গ আনি, অর্থাৎ আওয়ামী লীগ দলটার প্রসঙ্গ আনি, আমরা বিগত দিনে অর্থাৎ যখন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তোলপাড় হইতেছে, অনেকেই বলতেছে যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, একদল বলছে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, এটা চাইছিল ছাত্ররা। তখন কিন্তু আজকের যারা ক্ষমতায় তারা বলছিল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা নই। এটা জনগণ যদি চায় কখনো, সেটা আমি জানি না, এটা ভেক্টর জনগণ কিভাবে চায়, চাইতে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেই, ইন্ডিভিজুয়াল জনগণ কোনো শক্তি না। তখন তারা এই কথাটা বলছে। কিন্তু আজকে আবার যে যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের দলটাকে নিষিদ্ধ না করলেও এখন পর্যন্ত তাদের কার্যক্রম যে নিষিদ্ধ সেটা এখনো বহাল রইল। এখন আপনি যদি গণতান্ত্রিক সরকারের দিকে তাকান, গণতন্ত্রের মূল্যায়নের দিকে তাকান, তাইলে যারা অপরাধী তাদের বিচার হইতে থাকবে, এবং যারা অপরাধী নয়, এমন যদি অপরাধী নয় আমরা কেমনে ধরবো? প্রাথমিকভাবে ধরতে পারেন যারা অন্তত তালিকাভুক্ত আসামি হয়েছে তাদেরকে আমরা যদি প্রাথমিকভাবে তো আসামি ধরি, এদেরকে বাদ দিয়ে আপনি তাদের রাজনীতি করার অধিকারটা যদি দেয় আজকে গণতান্ত্রিক সরকার, সেটা নিয়ে আমি বিরোধিতা করব না। এখন ওনারা কার্যক্রমটাকে বহাল রাখছে, যে নিষিদ্ধ করছিল ওই সরকার, এবং তখন বলা হয়েছিল যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এগুলো করা যায় না। তখন তো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে হয়েছে আলটিমেটলি, কিন্তু সেটাকে যখন আজকে রূপান্তর করলো, মানে আইনি রূপ দিল যে আপাতত যতদিন পর্যন্ত ইয়ে না হয় এটা, তাহলে তাদের কার্যক্রমটা ইয়ে থাকতেছে, স্টপ থাকতেছে। এখন এখানে একটা বিষয় আছে, আমার যেটা ভাবনার বিষয়, তাহলে কি এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, আজকে প্রায় 1.5 বছর গড়ায় 2 বছরের কাছাকাছি যাচ্ছি আমরা, এখন পর্যন্ত কিন্তু আমরা শুনি নাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে, কারণ শেখ হাসিনা যেহেতু এখনও কথা বলেন, ফোনে কথা বলেন, নানানভাবে যোগাযোগ হয়, আমি চোখে না দেখলেও বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা এখনও শুনি নাই যে উনি কোনো ব্যক্তিরে ভারপ্রাপ্ত সভাপতি বানাইছেন কিংবা কাউকে দায়িত্ব দিছেন। আমি এমনও শুনছি যে শোনা কথা বলা ঠিক না, তারপরেও সোশ্যাল মিডিয়াগুলো আসে যে ফাইনালি শেখ রেহানার ছেলে পর্যন্ত নাকি গিয়ে দেখা করছিল এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কোন পক্ষ থেকে সেটা আমরা জানি না, কিন্তু উনি রাজি হননি অর্থাৎ দলের সভাপতি পদটা উনি এখনও ছাড়ছেন না। এবং সভাপতি পদটা না ছাড়লে তো ন্যাচারালি আপনি পার্টিটা যেহেতু একটা পরিবার কেন্দ্রিক, এখনও বাংলাদেশে আওয়ামী লীগের কারো ক্ষমতা নাই যে নিজে ঘোষণা করবে যে আমি আওয়ামী লীগের সভাপতি। সেকেন্ড ম্যান, থার্ড ম্যান কেউ তাকে মানবে না, কিন্তু উনি বললে মানবে। তাহলে এখনও উনি ক্ষমতার দিকে মারাত্মকভাবে লোভী, এবং যে দেশ তাকে আশ্রয় দিছে, আমার ধারণা সময়ের ব্যবধানে তারা এখন মাইনাস করছে কিনা আমি জানি না, কিন্তু সময়ের ব্যবধানে তার প্রয়োজন ফুরিয়ে গেলে ওটা ফেলে দিবে। কারণ রাজনীতিতে এর ব্যক্তিগত কোনো প্রেম নাই, এখানে গিভ অ্যান্ড টেক, স্বার্থ থাকতে হবে, এবং এটা কোনো অপরাধ নয়। আমি আমার দেশ দেখব, প্রতিবেশী দেশ তার দেশ দেখবে, আমেরিকা তার দেশ দেখবে, চায়না তার দেশ দেখবে। বরং আমার দেশে বসে কেউ যদি অন্য দেশ দেখে, সে তাকে আমি চিনি বা না চিনি, আমি তাকে একটা কীটপতঙ্গের চেয়েও বেশি ঘৃণা করি। আমি বলছি না কে করে, যদি কেউ করে তাকে আমি কীটপতঙ্গের চেয়েও ঘৃণা করি। এখন আসেন, এই যে এত বড় একটা দল আমরা বলি আওয়ামী লীগ দল, তার এটা যখন নিষিদ্ধ করতে পারছে, তাহলে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ যে ক্ষমতাবান ছিল, কিংবা যাদের ব্লেসিংস তার উপরে বেশি ছিল, কিংবা যেই স্টেক হোল্ডাররা তাকে ভালোবাসতো, বা ভালোবাসতো মানে কাজের জন্য,
তাদের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে কিনা, এক। দুই, বিকল্পকে কেউ জায়গাটা দখল করছে কিনা। তা না হলে আমার কাছে মনে হয় না যে এত দ্রুত সিদ্ধান্তের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম, একটা নির্বাচিত সরকার, বিশেষ করে যারা বলছিল নির্বাচনের আগে যে এটা এইভাবে কার্যক্রম বন্ধ করা যায় না, তারা যখন সেটাকে বহাল রেখেছে, তখন আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা অন্য কেউ নিয়ে গেছে কিংবা নেওয়ার চেষ্টা করছে কিংবা আশ্বস্ত করছে আমরা নিতে পারবো, সে যেই হোক, এটা আমার প্রশ্ন না। সেকেন্ড থিং হইল, যদি তাই হয় তাহলে কি লং রানে বাংলাদেশে এখন ভাবা হচ্ছে জামাত কিংবা এনসিপি তারাই বিরোধী দলে কেউ থাকবে? কারণ আওয়ামী লীগ আর দ্বিদলীয় শাসন, আমরা যে এই দুইটা দলই তো বড় দল, তো সেক্ষেত্রে এখন কি চিন্তা ভাবনা এরকম হচ্ছে যে বিরোধী দল হিসাবে জামাত কিংবা এনসিপি? তা না হলে আপনি এত বড় দলটাকে কার্যক্রম নিষিদ্ধ করে দিলেন, উল্টা দিকে যদি আমরা দেখি ওইদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদালত, সেখান থেকে কিন্তু চিফ প্রসিকিউটর সরাই দিচ্ছেন, আগে যে ছিল সরাই দেওয়ার পর আমার বলতে হবে না ওটার হাল হকিকত কি, ওটা যে আগের চেয়ে 20 ভাগের 1 ভাগ ফর্মেও নাই এটা বোঝা যায়, তাহলে তাকেই বা আমি সরাবো কেন? সব কিছু মিলে একটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর আজকে যদি আওয়ামী লীগ এই শেখ হাসিনার জন্য যদি পদ না ছাড়েন আর তার জন্য যদি তার দলের দুরবস্থা হয়, সেটার দায় শেখ হাসিনা নিজেই থাকবেন। এটাকে বলে লোভ মোহ। লোভ মোহ এমন পর্যায়ে গেছে যে সেখান থেকে সে ফিরে আসতেছে না। এইবার আসেন দায় মুক্তি। দায় মুক্তি প্রসঙ্গে, দায় মুক্তি নিয়ে আমরা শুনবো। আমরা একটু এই বিষয়ে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটু আজিজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আজিজ ভাই, একই বিষয়। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে, রাজ্জাকি ভাই আপনাকে। আমার দুই রকম বক্তৃতা। একটা হচ্ছে যে এটা আজকে যেটা আইন করলো, অর্থাৎ পাশ করলো, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইন পাশ। এটা হলো মূল কথা। অর্থাৎ আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেটা বহাল থাকলো। এবং সেটাতে ছিল শুধু আওয়ামী লীগ না, তার ভাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, তাদেরও নেতাকর্মীদের আইনের আওতায় আনা যাবে, এরকম একটা। তো হয়তো অতটুকু আছে কি না, যেহেতু এটা সংসদীয় আকারে প্লেস করা হয়েছে, এখনো ডিটেলটা জানি না, তবে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ এটা বহাল আছে। এখানে দুটো দিক হলো। একটা হলো, আগেও বলেছে, বিএনপি বলেছে যে আমার বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, হ্যাঁ এটা বলেছে। আমি যেটা বলেছি যে একটা গণতন্ত্র যদি চাই, তাহলে রাজনৈতিকভাবে কোনো দলকে মোকাবেলা করতে হবে। কোনো দল, গণতন্ত্রের সমাজে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না, এটা পরিষ্কার। কারণ হচ্ছে নিষিদ্ধ করে যে আগেও কোনো দলকে, যেমন জামাত কয়বার নিষিদ্ধ হয়েছে দেখেন, জামাত তো এখন তো আছে, তো জামাত আছে, বড় দল হিসেবেই আছে, এখন তো অপোজিশনে আছে তারা। তো সুতরাং নিষিদ্ধ সমাধান না। আমি এই জন্য বারবার উদাহরণ দেই, যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সরকারি, তার প্রশাসন দীর্ঘায়িত না করার চেষ্টা করতো, 6 মাসের ভিতরে নির্বাচন চাইতো, দিত, আর দলগুলো যদি 6 মাসের ভিতরে নির্বাচন করতো, তাহলে কিন্তু নেপালের মতো ঘটনা ঘটতো, অর্থাৎ তরুণরা কিন্তু সামনে চলে আসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের বিতর্কিত করছে। এখন বিএনপি, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিছে, বিএনপি সেটাকে আপনার আইনে পরিণত করলো। সুতরাং এটা ছোট আকারে দেখা ঠিক হবে না। দ্বিতীয়, ধরেন এখন এই আওয়ামী লীগ যেমন ধরেন স্পিকার ছিল শিরীন শারমিন, তাকে তো আপনার জেলখানায় দেওয়া হয়েছে, তাই না? হত্যা মামলাও দেওয়া হয়েছে, কিন্তু হত্যা মামলা রিমান্ডে চাইছে, রিমান্ড দেয়নি, তাকে জেলখানায় পাঠাইছে। হয়তো আমার অনুমান তিনি বেল পাবেন, বেল পায়ে সে তো ক্লিন হবেন অনেকটা, আমি বলবো, বা কেসও তাড়াতাড়ি হিয়ারিং হতে পারে। তো এখন শেখ হাসিনা তার নির্দেশ ছাড়া আওয়ামী লীগের কেউ কোনো দায়িত্ব নিবে না, এখনও ওই পর্যায়ে আছে। কিন্তু ভারত প্রথম থেকেই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই, কাজ করতে চাই, খেয়াল করেন। তো এখন নির্বাচিত সরকার বিএনপি 2/3 মেজরিটির সরকার, এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু যথেষ্ট টানাপোড়েন চলছিল ভারতের। এখন কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ ভিসা চালু হয়েছে, মানুষ যাতায়াত শুরু করছে, ভারতও বাংলাদেশকে সাহায্য করার জন্য আছে, যেমন তেল আনার ব্যাপারে চেষ্টা করতেছে, এরকম হচ্ছে। তো এখন ভারত যদি মনে করে যে এখন আর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালায় গেছে, পচামাল দেওয়ার চলবে না,
এখন ফ্রেশ মাল দরকার। আর ফ্রেশ মাল ধরার কথার কথায় উদাহরণস্বরূপ সিঁড়িকেই সামনে দিল। একটা শিক্ষিত লোক, ভালো লোক, তার তো আসলে দোষ নাই, এখন জেলখানার নিচে, তারে ক্লিন করে ছেড়ে দিল। অর্থাৎ যেটা আগে একটা আলোচনা চলছিল, রিফাইন আওয়ামী লীগ, রিফাইন আওয়ামী লীগ যদি এরকম দেখা যায় নির্দোষ লোকজন দিয়ে একটা আওয়ামী লীগ দাঁড়া করলো, এটা যদি বিএনপির এটি কি আপনার স্পেকুলেশন? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আচ্ছা, এটা এটা এর সাক্ষী প্রমাণ নেই আমার কাছে। তথ্য এটা প্রমাণ নেই। মানে বাজারে গুজব ছিল। রিফাইন সাবের হোসেনকে এক হিয়ারিং এ, লোয়ার কোর্ট এক হিয়ারিং এ 6টা খুনের মামলা, তাকে এক হিয়ারিং বেল দিছে না। এটা কি অসম্ভব কাজ? উনি তো সুপ্রিম কোর্টের লয়ার, এবং ওই দিন আদালত বন্ধের দিন ছিল। এটা অসম্ভব জিনিস, এই সম্ভব ঘটেছিল। তখন মনে আলোচনা আসছিল না সাবের হোসেনকে দিয়ে বোধহয় আওয়ামী লীগ অর্গানাইজ করাবে। এরপরে ধরেন তাজউদ্দিনের ছেলে মেয়ে দুটোর সাথে তো ইউনুসও চেষ্টা করছে আমার কাছে। এছাড়া তারাও কিন্তু নিজেরাও মতামত দিছে, তারা কিন্তু এর ভিতরে আসতে রাজি না, যে ওই পরিবার দিয়ে আর হবে না। পরিষ্কার তারাও বলছে। তো এখন কি ঘটবে বলা মুশকিল। এটা আমার কাছে মনে হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, ভারত যেভাবে চাইবে আওয়ামী লীগ, ভারত হাসিনার বিশ্বস্ত। আবার দুদিন আগে খবর বেরিয়েছিল যে শেখ হাসিনাকে কাতারে পাঠাতে চাচ্ছে, শেখ হাসিনা রাজি হয় না। এটা তো প্রথম থেকেই তারা প্রথম দিকেও চেষ্টা করেছে, কেউ নেয় নাই, শেখ হাসিনাকে নেয় নাই। তখন শেষ পর্যন্ত আপনার সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে আশ্রয় দিয়েছে। তখন তো আমরা তার কথা শুনি নাই প্রথম দিকে, কোথায় রাখছে কিভাবে আছে জানি না। কিন্তু এটা ঠিক যে আমরা যেটা মনে করি যে শেখ হাসিনাকে তো ফেরত দিচ্ছে না, আবার সরকার চিঠি দিচ্ছে। আজকেই আমি নিউজ দেখলাম, চিঠি দিচ্ছে, তাকে ফেরত চায়, হয়তো ফেরতও দিবে না। কিন্তু তখন হয়তো এটাও একটা চাপ হইতে পারে যে তুমি ফেরত যাও, ফেরত যাও। যদি না যায় তাহলে বিএনপি তোমার দেওয়া হবে না, এই আওয়ামী লীগ তোমাকে দেওয়া হবে না, রিফাইন আর নির্দোষ লোক বার করো, তুমি অন্যকে নেতৃত্ব দাও। এরকম একটা কিছু আমার মনে হয় আওয়ামী লীগের একটা কিছু ভারতের সাথে এখন বিএনপি কীভাবে ডিল করে জানি না, একটা আওয়ামী লীগের নেতৃত্বের একটা পরিবর্তন আসলেও আসতে পারে। এটা কিন্তু আমার সম্পূর্ণ স্পেকুলেশন, এটা কিন্তু কোনো আমি এটা নির্ভর করছি না। এখন ধরেন সন্ত্রাসবিরোধী এই যেটা বলা হয়েছে যে অভ্যুত্থানের শক্তিদেরকে দায় মুক্তি দেওয়া, এটা কিন্তু তখন যেটা আসছিল পেপার পত্রিকা মিডিয়াতেও লেখা হয়েছিল যে মুক্তিযুদ্ধ ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। দায় মুক্তি দেওয়া হয়েছিল ৭২-এ এসে। কারণ হচ্ছে যে তখন আওয়ামী লীগ সরকারে তখন কিন্তু অনেক ব্যাংক লুট, ডাকাতি অনেক কিছু বাড়ছিল। তখন দেখা গেল এক জায়গায় ডাকাতি হলে মুক্তিযোদ্ধা ধরে নিয়ে যায়। যেমন আমাকে 3বার থানায় লয়ে গেছে অকারণে, অস্ত্র মামলায়। আমার কাছে অস্ত্র নাই, কিছু নাই, আমার 3বার আমার বাবা যায় ছাড়া আনে। তো এরকম আর কি উদাহরণস্বরূপ দিলাম। এই জন্যই বলছি যে ওই দায় মুক্তি আর এই দায় মুক্তি, হ্যাঁ এখন অভ্যুত্থান ঘটছে, তারা তো রিস্কে আছে। এখন অভ্যুত্থানটা আমরা, এটা তো আজকে পাশ হয়েছে, দায় মুক্তিটা পাশ হয়েছে, এটা ক্লিয়ারটা জানি না কতদিন থেকে কতদিন দায় মুক্তি। এখন স্বাভাবিক দায় মুক্তি, এখন ধরেন 5 আগস্ট পরিবর্তন হয়েছে, তার পরের দিন যে সরকার ছিল না এটা ঠিক, কিন্তু পুলিশ স্টেশন তো প্রায় 60% পুলিশের আগুন লাগছে, পুলিশ ঝুলায় মারছে, এগুলোর বিচার হবে কি হবে না, দায় মুক্তি কত থেকে কত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছিল যে 24 এবং 25 এইভাবে বলা হয়েছিল। তো 24 তারিখে 24 তো ওই পুলিশ হত্যা ঢুকে পড়ে, 24 যদি ধরেন তাহলে 24 দিলে তো হিসাব করতে তো জানুয়ারির থেকেই পড়ে। সুতরাং এইটা কিভাবে পাশ করলো, কালকে হয়তো পেপারে ছাপা হলে, পত্রিকায় ছাপা হলে আমরা বুঝবো যে আইনটার ভিতরে কি আছে। তবে এই দায় মুক্তি যেটা দেওয়া হয়েছে, আমার কথা হলো ফৌজদারি অপরাধে যেই করুক, যেভাবেই করুক, যে সময়ই করুক, তার বিচার, আইনের শাসন চাইলে তার বিচার হইতে হবে, এটা করলে হবে না। এখন আপনি মব সন্ত্রাস করে এরে তুলে দিচ্ছেন, এরে উঠায় দিচ্ছেন, সেটি আপনি বলতে চাচ্ছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টে যে ঘটনা ঘটছে, ধরেন যেগুলো ঘটছে 5 আগস্টে পর্যন্ত আমার তো মনে হয় দায় মুক্তি বৈধ। কারণ তখন তো অভ্যুত্থানে আপনার স্নাইপার দিয়ে মারি ফেলছে, সে বিচার করতেছি না, আমরা তদন্ত করতেছি। ঠিক ছাত্র জনতাকেও যারা হত্যা করছে তাদেরও দায় বিচার হতে হবে, ছাত্রদেরকেও দায় মুক্তি দিতে। ছাত্রদের তো আনাম যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, তারা তো তখন দোষী না, সুতরাং তাদের দায় মুক্তি দিতেই পারেন। কিন্তু আমার কথা হলো 5 তারিখে চেঞ্জ হলো, 6 তারিখ থেকে যা ঘটলো এগুলোর দায় কে হবে? সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো আছে,
ধরেন 32 নম্বর সব ভেঙে ঘুরায় দিছে, ওটা তো ট্রাস্ট ছিল। আমার বক্তব্য হচ্ছে ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূস সাহেব কোনো কথা বলে নাই, ওখানে আপনার মানে বুলডোজার দিয়ে আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরের ঘটনাগুলো অবশ্যই দায়িত্ব, এই যে ধরেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে ওনাদের কোর্টের ভিতরে বম ঢুকে গেছে, আপনার বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলে নাই। তাতে বোঝাই গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনডাইরেক্টলি ব্যাকিং ছিল। তাহলে যদি আপনি ওইটার জন্য কোনো বিচার আনেন, তাহলে সুপ্রিয়র রেসপন্সিবিলিটি যদি শেখ হাসিনার বিচার হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার হবে না কেন? জি, আবার দেখেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সাক্ষাৎকার দিয়েছে বিবিসিতে, তিনি বললেন যে কোনো আমেরিকার সাথে কোন চুক্তি হয়েছে, কোন চুক্তি হয়েছে আমি কিছু জানি না। আপনি জানেন না কেমনে? আপনি অর্থ মন্ত্রণালয় অর্থমন্ত্রী। আপনার কাছ থেকে আরো শুনবো, আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।